দেখো ক্লাস 10 আজ চলতরিতের বেশ একটু অনেক দিন পরই ক্লাস হচ্ছে। চলতরিতের ভৌতবিজ্ঞানের 7 নম্বর ক্লাস হয়ে গেছে, তো আজকে চলতরিতের 8 নম্বর ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো দেখো একটু, আর যাদের আগেরগুলো হয়নি তারা করে নেবে কিন্তু মনে করে। বেশ, দেখো কি বলছে। কোষের তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ এবং প্রান্তীয় বিভবের সম্পর্ক, এখান থেকে শুরু করব। ঠিক আছে, বেশ। তো এটা কি জিনিস? কোষের তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ আর প্রান্তীয় বিভব, রিলেশন অ্যামং ইএমএফ অফ এ সেল। ইএমএফ কোনটা? তড়িৎচালক বল। অভ্যন্তরীণ রোধ, ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, অফ টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ মানে হচ্ছে প্রান্তীয় বিভব। হ্যাঁ, এদের মধ্যে একটা রিলেশন, সম্পর্ক। তো কীভাবে করছি একটু দেখি। মনে করি একটি কোষের তড়িৎচালক বলের মান ই। তড়িৎচালক বল কি পড়েছ? যে একটি একক ধনাত্মক আধানকে ওই বর্তনীর মধ্যে, পুরো বর্তনীতে এক পাক সম্পূর্ণ আবর্তন করাতে যে পরিমাণ কার্য করতে হয়, তাই না? এটাকে বলছে। আরও বিভিন্ন সংজ্ঞা রয়েছে, সেগুলো পড়বে, তোমাদের পড়া আছে আশা করি। এবং কোষটির অভ্যন্তরীণ রোধ R1, কোষটিকে একটি বহির্রোধ আর এর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করে একটি সম্পূর্ণ বর্তনী গঠন করা হলো। আচ্ছা, কি এগুলো বলছি তার আগে একটু বুঝে নাও রোধ কোনগুলো। দেখো, এই যে আমাদের ফ্যান চলছে, টিভি চলছে, লাইট, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র যেগুলো চালাচ্ছি আমরা, সেগুলোকেই রোধ বলে। ঠিক আছে, সেই রোধগুলো কি? সেইগুলো হচ্ছে বহির্রোধ, মনে থাকবে, আর বড় হাতের আর। আর অভ্যন্তরীণ রোধ কোনটা? R1। অভ্যন্তরীণ রোধ বলতে কোষের ভেতরে যে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এবারে দেখো তাহলে তড়িৎচালক বল ই। এখানে ছবিটা দেখা যাচ্ছে, একটু ছবিটা একটু দেখে নাও ছোট্ট করে। ছবিটা হচ্ছে, দেখো এইখানে হচ্ছে ব্যাটারি, তো এখানে ই। এই যে ব্যাটারির এই অংশটুকুর মধ্যে, এটা কিছু বলছে কোষ, এখান থেকে তড়িৎ যাচ্ছে গোটা বর্তনীতে। তো কোষের মধ্যে একটা রোধ আছে অভ্যন্তরীণ, সেটাকে বলছে ছোটো হাতের আর। আর এটা একটা বড় হাতের আর রোধ, মানে সেটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, এই জাতীয় কোনো একটা যন্ত্র লাগানোকেই বলা হচ্ছে রোধ। রোধকে এরকম একটু বক্ররেখার দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, আর দেখো পজিটিভ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যাচ্ছে, তাই না? আর এই দিকে কী হয়? কোষের ভিতরে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে তড়িৎ যায়। ঠিক আছে, আচ্ছা ছবিটা আমি আঁকছি, দাঁড়াও। তাহলে এইটুকু পড়া বোঝা গেল তো, যে কী কী শ্রেণী সমবায় মানে কি। এখানে, তারপর এখানে পরপর, এবার আবার একটু ফাঁকা দিয়ে আবার একটা রোধ লাগিয়ে দিলাম, আবার একটু ফাঁকা দিয়ে রোধ লাগিয়ে দিলাম, এগুলোকে বলা হয় শ্রেণী সমবায়। পড়বো আমরা পরে শ্রেণী সমবায় কি, সমান্তরাল সমবায় কীভাবে লাগানো হয়, এগুলো পরে পড়বো। ঠিক আছে, আচ্ছা শ্রেণী সমবায় মানে আরেকটু দেখিয়ে দিই তোমাদেরকে। শ্রেণী সমবায় মানে এ দেখো, প্রথমে এরকম একটা করে রোধ লাগালাম, তারপরে আবার একটা রোধ লাগালাম, তারপরে আবার একটা রোধ লাগালাম, এটাকে বলা হয় শ্রেণী সমবায়। হ্যাঁ, দিয়ে এটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম, বুঝে গেল? আর সমান্তরাল সমবায় যেটা হবে সেটা অনেকটা এরকম হবে। আচ্ছা, আগে ব্যাটারিটা এঁকে নিলাম ব্যাটারিটা, এরকম একটা রোধ হলো। আবার একটা রোধ লাগাতে চাইছি এরকম করে একটা, আবার একটা রোধ লাগাতে চাইছি এরকম করে, এরকম হলো। এইরকম করে এটাকে বলা হয় রোধ, এটাকে বলা হয় সমান্তরাল সমবায়, এরকম ছবি। আর এটা হচ্ছে শ্রেণী সমবায়। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী সমবায়, আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়। পরে জানবো, আরও বিস্তারিত জানবো, এগুলো পরেই পড়া আছে, এখন শুধু ছবিটা একটু দেখে নাও। ঠিক আছে, বেশ। আর এখানে ছবিটা কি বলেছে? এখানে ছবিটা বলেছে যে একটা ব্যাটারি। আচ্ছা, ব্যাটারিটা উপরের দিকে বলেছে, তাই না? উপরের দিকে করেই আঁকি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাটারিটা উপরে, তাহলে এইখানে একটা রোধ লাগানো আছে, আর ব্যাটারিতে একটা রোধ আছে। তাহলে এইটুকু, এই যে ব্যাটারির যে তড়িৎচালক বল সেটাকে ই বলছে, এই রোধটাকে, কোষের অভ্যন্তরীণ রোধকে আর বলছে। ঠিক আছে, আর এই বহির্বর্তনী, এটা হচ্ছে বহির্বর্তনীটাকে বলা হয় বড় হাতের আর রোধ। আর এইভাবে এসে এই দিকে যাচ্ছে, তাই না, তড়িৎ প্রবাহটা। বেশ, হয়েছে, বোঝা গেছে? ঠিক আছে, এবারে দেখো কি করে বলছে। তাহলে এবারে আমরা একটু ছবিতে পড়াতে আসি। দেখো কি বলছে, আরেকবার পড়ে নিই। মনে করি একটি কোষের তড়িৎচালক বলের মান ই এবং কোষটির অভ্যন্তরীণ রোধ R1। কোষটিকে একটি বহির্রোধ আর এর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করে একটি সম্পূর্ণ বর্তনী গঠন করা হলো। বর্তনীতে আর এবং
আর, বড় হাতের আর এবং ছোট হাতের আর। রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত। এই ক্ষেত্রে বর্তনীর মোট তুল্য রোধ কত? শ্রেণী সমবায়ে যুক্ত হলে পরপর যোগ হয়, ঠিক আছে? কত হবে? আর প্লাস আর। বোঝা গেল? যে বাইরের আর আর ভিতরের একটা আর, কত হয়ে গেল? আর প্লাস আর। আচ্ছা, আর এটা কিসের? তড়িৎ পেশ যুক্ত বর্তনী। তড়িৎ পেশ নয়, এটা হচ্ছে তড়িৎ কোষ যুক্ত বর্তনী হবে। পেশটা একটু ভুল করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, তাহলে এটুকু হল মোট তুল্য রোধ মানে কি? এই যে এই রোধটা আর এই রোধটার যোগফল, তাহলে আর প্লাস আর হচ্ছে মোট তুল্য রোধ। আর এবারে কি বলছে? এবারে দেখো কিছু এখানে বলছে যে কি, সুতরাং বর্তনীতে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি? বর্তনীতে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি জানি? তড়িৎচলক বল বাই মানে ভি বাই আর, এরকম কিছু আমরা জানতাম না? তড়িৎচালক বল আর আর মানে কি? আর মানে হচ্ছে রোধ, এরকম জানতাম আগে। তো এখানে কি হবে তাহলে? প্রবাহ মাত্রার সমান হবে কোষের তড়িৎচালক বল বাই সমগ্র বর্তনীর তুল্য রোধ, ঠিক আছে? তাহলে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু তড়িৎচালক বল কত? ই, আর রোধ কত? তুল্য রোধ কত? আর প্লাস ভি, ঠিক আছে? এবারে দেখো, তাহলে ই ইকুয়াল টু কী হলো? এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, তাহলে এটা হলো দিয়ে তারপরে বলছে যে এখন বহির্বর্তনীতে বিভব পার্থক্য আর আর রোধের প্রান্তীয় বিভব পার্থক্য, রোধের প্রান্তীয় বিভব পার্থক্য ভি। তাহলে ভি ইকুয়াল টু আই আর। অতএব ই ইকুয়াল টু আচ্ছা 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 দাঁড়াও। হ্যাঁ দেখো, তো এখন বহির্বর্তনীতে বিভব পার্থক্য আর রোধের প্রান্তীয় বিভব পার্থক্য, ঠিক আছে? এটাকে সমান বলছে। সমান বলার জন্যই দেখো পরের লাইনে করছে যে ভি ইকুয়াল টু আই আর। অতএব ই ইকুয়াল টু, এই যে আই আরের জায়গায় ভি বসিয়ে দিল এবং আই আর। এবারে দেখো এই যে আই আর, এটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছে। এখানে ভি হলো কোষের প্রান্তীয় বিভব প্রভেদ এবং আই আর হলো অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট, আইআর। এই যে আইআরটা, ঠিক আছে? তো আইআর ইকুয়াল টু কী লেখা যায়? ভি কে পারে আনলে ই মাইনাস ভি লেখা যায়। তাহলে বলছে যে এটা তো এবার এখানে একটু কমা, আইআর ইকুয়াল টু ই মাইনাস ভি। এখানে ই মাইনাস ভি বা আইআর হলো কোষের তড়িৎচালক বলের একটি অংশ, যা কোষের অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে। এটি বহির্বর্তনীতে কোনো কাজে আসে না। এই যে ই মাইনাস ভিকেই বা আইআর, আই ইন্টু ছোটো হাতের আর কেই কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট বলে, ঠিক আছে? লস্ট ভোল্ট, ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ। এখানে বিভব পতন নয়, ঠিক বিভব পতন বলতে পারো, ঠিক আছে? এটা হলো। তারপর কোষের তড়িৎচালক বলের সংজ্ঞাটা কি বলছে? ই ইকুয়াল টু আইআর প্লাস আইআর। এই সূত্রটা তো পাওয়া গেছে। কোষের বর্তনীতে রোধযুক্ত না থাকলে বর্তনীটিকে মুক্ত বর্তনী বলা হয়। কোষে যদি কোনো রোধযুক্ত না হয়, ঠিক আছে, তাহলে মুক্ত বর্তনী বলা হবে, ওপেন সার্কিট। এক্ষেত্রে আর এর মান কোনো রোধই নেই, তাহলে আর এর মান কত হবে? 0 হবে। তাহলে ই ইকুয়াল টু তখন আইআর হবে। সুতরাং মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে তড়িৎ ভিন্ন অন্য সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল বলে, ঠিক আছে? বিভিন্নভাবে বলা যায়। এটা করবে, এটুকু ভালো করে পড়ে নিও, মুখস্থ করো, স্ক্রিনশট নিয়ে নিও দরকার পড়লে। আর তোমাদের কাছে বই থাকলে তো আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু ওই অঙ্কর ওই জায়গাটা একটু দেখিয়ে দিই। কী বলছে? প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু, আচ্ছা প্রবাহ মাত্রা যদি আই ধরি, তাই তো, ওই বর্তনীর মধ্যে আই ইকুয়াল টু কী বলছে? যে তড়িৎচালক বল বাই তুল্যরোধ, মোট তুল্যরোধ কত ছিল? আর প্লাস আর। এবারে আমি আইকে যদি এভাবে গুণ করে দিই তাহলে এই জিনিসটা হবে পরের লাইনে, যে আই আর প্লাস আই আর ইকুয়াল টু ই। এবারে ই ইকুয়াল টু না, এভাবে লিখছে ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এবারে এই যে আই আর, এইটাকে বলছে ভি। কেন? এইটা হচ্ছে যে বর্তনী আর রোধের বিভব প্রভেদ ক্ষেত্রে
ঠিক আছে। এই যে ভি ইকুয়াল টু আই আর আমরা জানতাম না, ভি এই যে আমরা জানতাম একটা ভি ইকুয়াল টু ওয়াই আর বা প্রবাহ মাত্রা ইকুয়াল টু বিভব প্রভেদ বা এই রোধ, এরকম সেই ভ্যারিজেস দিয়ে পড়েছি, দিয়ে এরকম একটা সূত্র পেয়েছিলাম না, ভি ইকুয়াল টু আই আর। কোন সূত্র এটা? ওহমের সূত্র, তাই না? ভি ইকুয়াল টু আই আরটা ওহমের সূত্র, যে বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সমানুপাতিক হবে, পড়া হয়েছিল একদম। বেশ, বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এটা হলো। এবারে এইখানে এই যে ই ইকুয়াল টু ভি প্লাস আই আর, এখানে ই মাইনাস ভি করা যায় না আই আর, এটা আই আরটা ছোটো হাতে না, এইটা ছিল তড়িৎ কোষের রোধ, তাই না? তড়িৎ কোষের রোধ। তাহলে ই মাইনাস ভি আর আই আর এর যে মানটা, এইটা বর্তনীতে, বহির্বর্তনীতে কোনো কাজে আসে না। বহির্বর্তনী মানে কি, যে কোনো কোষ, এটা একটা কোষ হলো, এই কোষের ভিতরে একটা রোধ থাকলো, মানে এটা কোষের মধ্যেই। এখানে যদি আমি কোনো রোধ লাগাই তবে হবে এটা বহির্বর্তনী, আর যদি কোনো রোধ না লাগাই, শুধু তার হয়, তাহলে এখানে এই গোড়াটা হবে মুক্ত বর্তনী। ঠিক আছে, তো বহির্বর্তনী যখন লাগাবো তখন একটা নষ্ট ভোল্ট হয়, যেটা তড়িৎ প্রবাহের এই যে ভেতরে যে কাজটা তড়িৎ প্রবাহ হয়, এখানে কোনো কাজে আসে না। সেটা কতটুকু? ই মাইনাস ভি, এটাকেই বলা হয় লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট বা বিভব পতন, অভ্যন্তরীণ বিভব পতন, আই আর যেটাকে বলছে। তো এখান থেকেই এবারে তাহলে কি হচ্ছে, ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর, এই সূত্রটার থেকে যখন বহির্বর্তনী, যখন মুক্ত বর্তনী হবে, তখন আর তো রোধ তো লাগাবোই না, তখন আর এর মান কত? 0। তখন ই ইকুয়াল টু কী হয়ে যাবে? আই আর। তাহলে ই মানে তড়িৎচালক বল, সেক্ষেত্রে তড়িৎচালক বলের সংজ্ঞা কাকে বলছে? বলছে যে একটি একক ধনাত্মক আধানকে, যে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে, ঠিক আছে, ঋণাত্মক থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক আধানকে তড়িৎ ভিন্ন সংস্থা, অন্য তড়িৎ ভিন্ন মানে তড়িৎ ছাড়া অন্য সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল বলে। ঠিক আছে, মানে অভ্যন্তরে ঋণাত্মক থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে। দেখো যদি খেয়াল করো, এটা হচ্ছে ব্যাটারি, যদি আঁকি এভাবে, ধরো একটা রোধ দিলাম, ঠিক আছে, তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায় আমরা জানি, কিন্তু কোষের ভিতরে কি হচ্ছে? এইভাবে যাচ্ছে। তাহলে এইভাবে যদি বাইরে যদি ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, তাহলে কোষের ভিতরে কোন দিক থেকে যাচ্ছে? ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে যাচ্ছে না? তবেই তো সার্কেল করে ঘুরবে। এটাও এইদিকে যাচ্ছে, আবার এটাও এইদিকে যাচ্ছে, আর এটা যদি এদিকে যেত আবার এটা এদিকে, তাহলে তো এটা হতোই না, তাই না? তার মানে দেখো একদম সুন্দরভাবে ঠিক আছে, বুঝে গেছে। কোষের ভিতরে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যায়, আর কোষের বাইরে মানে একটা বর্তনীর ভেতরে, বর্তনীতে সেটা মুক্ত হোক যুক্ত হোক, সেই বর্তনী বহির্বর্তনী হোক, সেই বর্তনীতে ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ যায়, তাই না? বেশ, হলো ইএমএফ আমরা অনেকগুলো পড়েছি, সবগুলোই ভালো করে পড়তে হবে। দেখো এগুলো একবার পড়লেই যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এরকম নয়, এগুলো বারবার পড়তে হয়। বারবার যত পড়বে তত বেশি ক্লিয়ার হবে, যতবার রিভিশন দেবে তত সুন্দর হবে। ঠিক আছে, বেশ, তো এগুলো রিভিশনের প্রয়োজন। বারবার যে যতবার অনুশীলন করবে, পুনরায় পড়াশোনা করবে, তাদের তত সোজা লাগবে। কিন্তু বারবার বলছি, একবার পড়ে কিন্তু এগুলো হবে না। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে, একবার পড়ে একটু হালকা হবে, মনে হবে একটু জট খুললো, তারপর আবার পড়তে হবে, আবার মনে হবে আবার নতুন কিছু শিখছি। এভাবে বারবার পড়তে হয়, এই জন্য রিভিশন করতে হয় বারবার। যে যত রিভিশন করবে তার কাছে তত পরিষ্কার হবে বিষয়গুলো, জটিলতা কমবে। ঠিক আছে, আচ্ছা, জটিলতাগুলো বুঝতে পারবে আস্তে আস্তে কোথায় সমস্যা আছে। তারপরে পড়াগুলো দেখো, রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক, রেজিস্টিভিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি, এগুলো ইংরেজিগুলো একটু দেখে রেখো। ঠিক আছে, যদি মনে না থাকে অসুবিধা নেই, তবে একটু মনে রাখার চেষ্টা করলে ভালো হয়। হ্যাঁ, একটু খেয়াল রাখবে। দেখো কি বলছে, পরিবাহী তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদানের উপর রোধের নির্ভরশীলতা। পরিবাহী তার মানে ধরো এটা একটা তার, ঠিক আছে, এই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যাবে, তারপর যে রোধ যে তৈরি হবে, রোধ মানে কি? বাধা। তো সেটা কি বিষয়ের উপর নির্ভর করছে? বলছে পরিবাহী তারের দৈর্ঘ্যের উপর, মানে এই যে কতটা বড় দৈর্ঘ্য হবে, কতটা লম্বা দৈর্ঘ্য হবে, যত বেশি লম্বা হবে না কম লম্বা হবে, কী হবে তখন রোধ কীভাবে পরিবর্তিত হবে। প্রস্থচ্ছেদ মানে কতটা চওড়া হবে, এই যে এটা যেমন কতটা মোটা, ঠিক আছে, কতটা চওড়া হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর উপাদানের উপর কী দিয়ে তৈরি। তো দেখো কি বলছে, 1 নম্বর দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা।
উপাদান, উষ্ণতা ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। উপাদান মানে কি দিয়ে তৈরি সেটা, উষ্ণতা মানে তাপমাত্রা যদি একই থাকে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ ধরছে, এটা যদি স্থির থাকে, স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। রোধ আর দৈর্ঘ্যকে এল দ্বারা চিহ্নিত করছে, এটা এল, হ্যাঁ, সমানুপাতিক হবে। অর্থাৎ আর ভ্যারিজাস এল, যখন এ ধ্রুবক মানে কি, যত লম্বা তার হবে তার মধ্যে দিয়ে তোর ওই রোধও বেশি হবে, মানে তুমি যদি অনেক দূর রাস্তা যাও তাহলে বেশি বাধা অতিক্রম করতে হবে, আর কম দূর গেলে কম বাধা অতিক্রম করতে হবে, তাই না? সেরকম সাইকেলে করে তোমার সুবিধা বেশি হবে না কম হবে? বেশি রাস্তা যেতে গেলে বেশি অসুবিধা হবে, তাই না? আর কম রাস্তা গেলে কম অসুবিধা হবে। তো সেটাকে রোধ বলছে, রোধের সঙ্গে তুলনা করতে পারি আমরা, তাই না? তারপরে 2 নম্বর কি বলছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীলতা। উপাদান, উষ্ণতা আর দৈর্ঘ্য। এবারে উপাদান স্থির, দৈর্ঘ্য দেখো, উপাদান স্থির, দৈর্ঘ্য স্থির, আর উষ্ণতাকেও স্থির ধরবে। কেন? গরম হয়ে যায় পরিবাহীতে। তো স্থির থাকলে কোনো পরিবাহীর রোধকে আর দ্বারা চিহ্নিত করা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর ভ্যারিজেস 1/, বড় হাতের ব্যস্তানুপাতিক, তাই 1/, হয়ে গেল। যখন দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, অর্থাৎ এল কি ধ্রুবক থাকে। মনে থাকবে, এগুলো সব লিখতে হবে, যা যা আছে সব লিখতে হবে। এগুলো মানে যে যত লিখবে, যে বলছি যত লিখবে, যত প্র্যাকটিস করবে, তত নিজেদের আরও উন্নত করতে পারবে, নিজেদেরকে আরও তীক্ষ্ণ করতে পারবে, নিজেদের বুদ্ধি, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বাড়াতে পারবে। তার জন্য পড়াশোনাকে মন দিয়ে করতে হয়, তবেই কোনো বিষয়কে নানান দৃষ্টিকোণ দিয়ে দেখা যাবে। ঠিক আছে, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বাড়বে। আগে এইগুলো ভালো করে একটু শেখার চেষ্টা করতে হবে, এগুলোও করতে হবে, পাশাপাশি আমাদের দৈনন্দিন যে জীবনের যে বিভিন্ন ঘটনা ঘটছে সেগুলোর প্রতিও মনোযোগ হতে হবে, সেগুলোও মন দিয়ে পর্যবেক্ষণ করা দরকার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো ব্যস্তানুপাতিকের জন্য 1/a হয়ে গেল। তাহলে রোধ দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে সমানুপাতিক, সরল সমানুপাতিক, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই না? বেশ, আর কি লেখা যায়? আর একটা আছে, সেটা হচ্ছে উপাদানের উপর নির্ভরশীলতা। বেশ, উপাদানের উপর নির্ভরশীলতা, তাহলে উপাদানের উপর কীভাবে নির্ভর করে? 3 নম্বর দিয়ে উষ্ণতা, দৈর্ঘ্য এবং উষ্ণতা তো সব ক্ষেত্রেই স্থির থাকছে, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভরশীল হয়। এটা কীভাবে নির্ভরশীল এটা বলেনি, তাই না? বেশ, তাহলে দেখো, তাহলে এখানে 3টে বিষয়ের উপর, যখন 3টে বিষয়ের মধ্যে যখন বের করব, তখন বাকি দুটো দেখো, যখন দৈর্ঘ্য বলেছি তখন কে স্থির, উপাদান আর প্রস্থচ্ছেদ। যখন প্রস্থচ্ছেদ বলেছে তখন কে স্থির, উপাদান আর দৈর্ঘ্য। আর যখন উপাদান বলছে তখন কে স্থির, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ। আর উষ্ণতা তো সব ক্ষেত্রেই, 3টে ক্ষেত্রেই উষ্ণতাটা স্থির থাকবে, তাই না? বেশ, এগুলো মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, একটু কেমন লাগবে, প্রথমবার এই যে সোজা লাগবে তা নয়, খটোমটো লাগবে, মনে হবে কেমন কেমন, কিন্তু ওই যে ভয় যে পেয়েছে সে তো হেরে গেল। ভয় আমাদের প্রত্যেকেরই লাগবে, কিন্তু ভয় পেয়ে যে হাল ছেড়ে দেবে একবারে, সে তো ভীতু হয়ে গেল, সে আর কি করে সাহসী যোদ্ধা হলো। কিন্তু যে ভয় পাবে, ভয় তো লাগবেই, কিন্তু ভয় যে পাবার পর সেখানেই দাঁড়িয়ে থাকা, তার প্রতি লড়াই করা, তার সঙ্গে লড়াই করা, এটাই তো সাহসীর পরিচয়, তাই না? সাহসিকতার পরিচয়, তাই না? সাহসী। তো সেটা ভয় সবারই লাগে, সকলেরই প্রথমে বুঝতে অসুবিধা হয়, কিন্তু যে যার জানার ইচ্ছা থাকে সে ঠিক সেই জিনিসটা একদিন জানতে পারে। তো তার জন্য জানার ইচ্ছাটা রেখেও ভালো হবে। এখানে বলছে, জেনে রেখো, চাপ, আলো এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবেও পরিবাহীর রোধের পরিবর্তন হয়। কি? চাপ, আলো আর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। চাপ কীভাবে নির্ভরশীল বলছে? চাপ বাড়লে অধিকাংশ ধাতুর রোধ কমে যায়। এটা মুখস্থ রাখবে, কি? চাপ বাড়লে অধিকাংশ ধাতুর রোধ কমে যায়। যেমন কার্বনে চাপ দিলে রোধ কমে। এই ধর্মকে কাজে লাগিয়ে কার্বন মাইক্রোফোন তৈরি করা হয়। ঠিক আছে, তারপর কি বলছে? 2 নম্বর, চৌম্বক ক্ষেত্রে বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রেখে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বাড়ালে এর রোধও বেড়ে যায়। আর 3 নম্বর, আলোর ক্ষেত্রে কি বলছে? সেলেনিয়াম ধাতুর উপর আপতিত আলোর তীব্রতা যত বাড়ে, রোধও তত কমে যায়। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখবে। আলো, চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে বিসমাথ, আলোর ক্ষেত্রে সেলেনিয়াম,
আর চাপের ক্ষেত্রে কার্বন। আচ্ছা, কার্বন তো অসুবিধা নেই, চাপ মাইক্রোফোন তৈরি করা হলো। চৌম্বক ক্ষেত্র আর বিসমাথ, দেখো বিসমাথে ম আছে, চৌম্বক ক্ষেত্রেও ম আছে, তাই না? তো চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে কোন ধাতুর উদাহরণ দেওয়া হয়েছে? বিসমাথের। কি হয়, যদি চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বাড়ানো হয় রোধও বেড়ে যায়, মানে রোধ আরও বেড়ে যায়। আর আলোর ক্ষেত্রে সেলেনিয়াম, দেখো সেলেনিয়ামের ল আছে, আলোরও ল আছে, এভাবে মনে রাখতে পারো। সেলেনিয়াম ধাতুর ওপর আলোর তীব্রতা বাড়লে রোধ কমে যায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে, কমে যায়, ঠিক আছে? সেলেনিয়ামের ম তাই কমে যায়, এরকম মানে যার যেভাবে মনে থাকবে। আমার এভাবে মনে হলো তোমাদেরকে মানে বললে তোমাদের মনে থাকতে পারে, তার জন্য হঠাৎ করে মনে হলো তাই বললাম। তো তোমাদের যেমন করে খুশি তোমরা সেভাবে সূত্র খুঁজে নিজেরা মনে রাখতে পারো, ঠিক আছে? এর উপর কোনো বাধা ধরা নিয়ম নেই। তোমার নিজস্বতা সবসময় নিজস্বতার পরিচয় দেবে। কাউকে কপি করবে অবশ্যই, তার ভালো জিনিসটা, খারাপ জিনিসটা নয়। প্রত্যেকটা মানুষ ভালো খারাপ মিশিয়ে, আমাদের উচিত সেই ভালো তার প্রত্যেকটা মানুষেরই, মানে যা আমাদের সঙ্গে যারই পরিচয় হোক না কেন, তার ভালো জিনিসটা নিয়ে নিলাম, মানে কি তার কাছ থেকে একদম কেড়ে নিয়ে নিলাম না, এরকম না, আমরা অনুসরণ করলাম তার জিনিসটা। খারাপ জিনিসটা ত্যাগ করে দেবো, খারাপ জিনিসটা করবো না, তাই না? এটাই তো এটা সবসময় হয়। এগুলোর প্রতি একটু নজর দিতে হবে। শুধুমাত্র পড়াশোনা একদম 100-এ 100 পাচ্ছি, আর বাকি সমস্ত এই মানে দৈনন্দিন জীবনের যে সাধারণ আমাদের যে চিন্তাভাবনা সেগুলোর প্রতি একদম উদাসীন, তা তো নয়। আমাদের সব কিছু বিষয়েই সজাগ হতে হবে, কারণ আমাদের অনেক কিছু জানতে হবে। আমরা অনেক কিছু জানি না, কিছুই জানি না বলতে গেলে, আমরা কিছুই জানি না। যেটুকু জানি সেটুকু ধুলিকণারও সমান না, ঠিক আছে? তার জন্য আমাদের প্রচুর কিছু জানতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। নানান ওই শাস্ত্র গ্রন্থগুলো পড়তে হবে পরবর্তীতে। উপনিষদ এই জিনিসটা তো পড়ার খুবই দরকার, আমারও পড়া হয়নি, আমিও পড়ব। তো তারপরে আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত, ওই সমস্ত কত বই রয়েছে আমাদের, সেই সমস্ত বইগুলো পড়ব, ঠিক আছে? বেশ, সময় বড়ই কম, তার জন্য কখনো কোনো সময় নষ্ট করবে না, ঠিক আছে? বেকার নষ্ট করো না, তাহলেই হবে। চলো এবারে দেখো রোধাঙ্ক কি? রেজিস্টিভিটির ইংরেজি হচ্ছে রেজিস্টিভিটি বলছে, আর বাংলা হচ্ছে রোধাঙ্ক। কাকে বলে? বলছে ধরি নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট উপাদানের তৈরি পরিবাহীর দৈর্ঘ্য এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং রোধ আর। অতএব আর ভ্যারিজেস এল, রোধ এল এর সমানুপাতিক, এটা জানি। এবং কি জানি? রোধ কি হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়। তাহলে আর ভ্যারিজেস 1/a, যখন এ স্থির আর এখানে যখন এল স্থির। এবারে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে লেখা যায় আর ভ্যারিজেস L/a, এটা এল মনে থাকবে, L/a, যখন এল আর এ উভয়েই পরিবর্তনশীল। এটা বড় হাতের এটা হচ্ছে বড় হাতের এল তো অন্যরকম হয়, এখানে এলটা কীরকম কেন দিয়েছে? যাই হোক, দিয়েছে কিছু করার নেই, এরকমই পড়বো, ঠিক আছে? এটা কিন্তু এল, হ্যাঁ, 1 আবার ভেবো না। বেশ, তাহলে এই যে ভ্যারিজেস চিহ্নটা আছে না, এটাকে তোলার জন্য পরের লাইনে কি দিয়েছে? একটা রো এসেছে। রো কি? রো হচ্ছে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। দেখবে অনেক জায়গায় আমরা এসেছিল না এরকম ধ্রুবক, এরকম ভ্যারিজেস চিহ্ন। দেখো ওহমের সূত্রই তো এই তো পড়া হয়েছে, ওরকম একটা, তারপর একটা কিছু এসেছে, এরকম বহু জায়গায় হয়। তো রো ইন্টু L/a, যেখানে রো হলো সমানুপাতিক ধ্রুবক, উচ্চারণটা কি? রো। এগুলো সব গ্রিক অক্ষর। তারপর এর মান পরিবাহীর উপাদান ও উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে? পরিবাহীর উপাদান আর উষ্ণতার উপর নির্ভর করে। এই ধ্রুবককে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলা হয়। এবারে একটু কি বলছে, একটু গুরুত্বপূর্ণ জিনিস কিছু, সেটা কি বলছে? যেহেতু পরিবাহীর ভিন্ন ভিন্ন উপাদানের, আচ্ছা দেখা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, এইবারে দেখো সব দেখা যাবে। পরিবাহীর ভিন্ন ভিন্ন উপাদানের রোধাঙ্কের মান আলাদা আলাদা হয়, তাই একই দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও উষ্ণতা বিশিষ্ট বিভিন্ন উপাদানের পরিবাহীর রোধ বিভিন্ন হয়, তাই না? যেহেতু উপাদানের জন্য রোধাঙ্ক চেঞ্জ হয়, তার জন্য বিভিন্ন পরিবাহীর রোধাঙ্ক বিভিন্ন হবে, আলাদা আলাদা হবে। তামার তারের আলাদা হবে, সোনার তৈরি তারের আলাদা হবে, আবার রূপার তৈরি তারের আলাদা হবে, আবার
প্ল্যাটিনামের তৈরি তারের আলাদা হবে, তাই না? এভাবে বিভিন্ন এরকম পরিবাহীর বিভিন্ন তার, মানে কি এরা পরিবাহী। পারদের কি আর ওরকম তার তৈরি করতে পারবো নাকি? তো পারদই থাকবে তরল অবস্থাতেই। তো এদের পরিবাহীর এদের রোধাঙ্কগুলো আলাদা আলাদা হয় কেন? উপাদান আলাদা, যে তার জন্য রোধাঙ্কও আলাদা হবে। এবার রোধাঙ্কের সংজ্ঞা বলছে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এবারে এলটাকে বোঝা যাচ্ছে, এভাবে দিলেই হতো, তাই না? এলটাকে শুধু জড়ানো হাতের এল, এটাই তো উচিত বোঝানোর জন্য। সমীকরণে এল ইকুয়াল টু 1 এবং এ ইকুয়াল টু 1 বসালে আর ইকুয়াল টু রো হয়। এল এর জায়গায় 1, এর জায়গায় যদি 1 বসায় তাহলে আর ইকুয়াল টু কী হয়ে যাবে? রো ইন্টু 1/1, মানে আর ইকুয়াল টু রো। তাহলে আর ইকুয়াল টু রো হয়। সুতরাং নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদযুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলা হয়। বুঝে গেছে? অন্যভাবে বলা যায় কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যে রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলা হয়। ঠিক আছে? এবারে যেভাবে মুখস্থ করবে, যাদের বই যেগুলো আছে সেগুলো তৈরি করে রাখবে। তারপর দেখো বলছে, যেমন তামার রোধাঙ্ক 1.62 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। এটা বলতে কি বোঝায়? পরীক্ষায় আসবে। তামার রোধাঙ্ক এই যে 1.62 ইন্টু 10⁻⁸ ওহম মিটার বলতে কি বোঝো? তাহলে তখন কি লিখতে হবে? এর অর্থ হলো যে নির্দিষ্ট উষ্ণতায় 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ 1.62 ইন্টু 10⁻⁸ ওহম হয়। বোঝা গেছে? বেশ, এগুলো ঝরঝরে করে মুখস্থ রাখবে, কিন্তু এগুলো পরীক্ষায় আসে। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। রোধাঙ্কের একক ইউনিট অফ রেজিস্ট্যান্স, রোধাঙ্কের এসআই একক ওহম মিটার, আর সিজিএস একক হচ্ছে ওহম সেন্টিমিটার। এটা হাইফেন দিয়েছে সেন্টিমিটার, ঠিক আছে? বেশ, এই হাইফেনটা না দিলেও হবে, দিতে পারে ওখানে যখন দিয়েছে। আবার এটা আবার বিয়োগ চিহ্ন ভেবো না। তারপরে আর কি? তড়িৎ পরিবাহিতাঙ্ক কাকে বলে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। কোনো পদার্থের রোধাঙ্কের অন্যকেই ওই পদার্থটির পরিবাহিতাঙ্ক বলে। এটাকে সিগমা বলে। উচ্চারণ কি? সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, মানে রোধাঙ্কের অন্যন্যক, মানে রোধাঙ্ক যার, ধরো রোধাঙ্কের মান হচ্ছে 5, তাহলে এর অন্যন্যক কত হবে? 1/5, মানে এটাকে উল্টে দেবো, অন্যন্যক করে যে মানটা বেরোবে সেটাকেই বলবো পরিবাহিতাঙ্ক। ঠিক আছে? এটা বিজ্ঞানীরা এভাবেই বের করেছেন, সুতরাং আমাদেরকে এভাবেই মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এগুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছা করে, তাহলে ওই গ্র্যাজুয়েশানে যখন ফিজিক্স থাকবে, তারপর আরও মাস্টার্স, আরও বিভিন্ন জায়গায় যে পিএইচডি, তখন আরও জানতে পারবে। তাও আপাতত এইগুলোই জেনে রাখো, ঠিক আছে? ওখানেও যে খুব ডিটেলসে আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে আছে তা নয়, ঠিক আছে? এইগুলো এরকমই, এগুলোই আর একটু বিস্তারিত, আরেকটু করে বিস্তারিত, তাই না? তো এইসব জিনিসগুলোই রয়েছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আর হ্যাঁ, জানতে পারবে। হ্যাঁ, এবারে দেখো, শুধু তুমি যদি ভাবো যে বই পড়ে শুধু জানবো, সে তো ঠিক আছে, বই পড়ে জানবে, কিন্তু বইয়ের বাইরেও না অনেক কিছু থাকে যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার এই সিলেবাসে অন্তর্গত থাকে না। তার জন্য আমরা অনেক কিছু জানতে পারি না। তো তার জন্য আমাদের বইয়ের বাইরে গিয়েও কিছু পড়তে হয়, নিজেদেরকে খাটতে হয়। ওগুলো নিজেদের খাটনির ওপর নির্ভর করছে যে কে কতটা পরিশ্রমী। যে যত পরিশ্রমী হবে সে তত অন্যান্য আরও যে বাইরের বইগুলো আছে সেগুলো নিজে পড়ে নিজে বোঝার চেষ্টা করে। তো তখনই তারা একটু এক্সট্রা অর্ডিনারি হয়, ঠিক আছে? যার সংখ্যা খুবই কম। আর আমাদের সিলেবাসেও সেরকম থাকে না, সেটুকুই থাকে যেটুকু মানে যেটুকু এখন দরকার সেটুকু, ঠিক আছে? বেশ, আর কারোর জানতে ইচ্ছা করলে ওই যে অনেক বই থাকে, সেই বইগুলো, তবে এখন দরকার নেই। এখন এইগুলো আগে অ আ ক খ ভালো করে শিখতে হয় তো, নাকি আগেই তুমি রচনা লিখতে শিখে যাবে? শিখবো না তো। আগে কি শিখতে হয়? আগে আমাদেরকে অ আ ক খ এগুলো ভালো করে শিখতে হয়, অক্ষর চিনতে হয়, আকার হস্যিকার চিনতে হয়, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে শব্দ, তারপরে বাক্য গঠন, এরপর দাড়ি কমা ছেদ, এগুলো বিভিন্ন শিখে তারপর রচনা, তাই না? তো বেসিক জিনিসগুলো কি? এগুলো তো, এইগুলো আগে যেগুলো আছে সেগুলো আগে তৈরি করতে হবে। হ্যাঁ, এবারে যদি বলো অয়ের দাগ ওই দিকে কেন হয়, ডান দিকে কেন হয়, বাম দিকে কেন ওইটা দিই না, তাই না? যে অয়ের যে পরে যে আকারটা হয় ওটা, তো এইগুলোর প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই।
আশা করি আমরা ছোটোবেলা থেকে এগুলোর প্রশ্ন উত্তরও কোনো দিন জানতে চাইনি, জিজ্ঞাসাই করিনি কোনো দিন প্রশ্ন, তাই না? তো সেরকম কিছু বিষয় থাকে যেগুলো আমাদের সম্ভব না জানা, সম্ভব না ঠিক নয়, জানতেই পারবে, কেন জানতে পারবে না, কিন্তু সেটা ঠিক অতটাও কি গুরুত্বপূর্ণ বিষয়, কেন বাম দিকে দিই না ডান দিকেই কেন দিই, অত তো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় আরও কিছু রয়েছে। তো আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগ করবো আমরা, মনোযোগ দেবো, ঠিক আছে? তো দেখো, তো এটা হলো এবারে, তো তাহলে তড়িৎ পরিবাহিতাঙ্ক সিগমা, এটা কি? সিগমা মানে হচ্ছে 1/ρ রোধাঙ্ক, অর্থাৎ 1/ρ, সিগমা ইকুয়াল টু 1/ρ, অর্থাৎ কোনো পদার্থের রোধাঙ্ক যত কম হবে তার পরিবাহিতাঙ্ক তত বেশি হয়। এগুলো মুখস্থ রাখতে হবে, একটু কিছু করার নেই। পরিবাহিতাঙ্ক রোধাঙ্ক যতটুকু আছে বইয়ে ততটুকুই পড়ো, এর বাইরে আপাতত পড়ার দরকার নেই, ঠিক আছে? আপাতত এইটুকু পড়ো। যখন 11-12 যদি তোমরা সায়েন্স নাও তখন একটু পড়তে পারবে আর একটু, তো এরকমই এইগুলোই থাকে, একটু সামান্য ডিটেলস, একটু ভয় পাওয়ার কিছু নেই, এর থেকে একটুখানি বিস্তারিত আছে, অবশ্যই আছে, বিস্তারিত তো থাকবেই, নাহলে কেন 11? তো এরকমই বিস্তারিত। এগুলো যদি কারোর ঠিকঠাক পড়া থাকে ওগুলো পড়তে কোনো সমস্যা হবে না। বেশ, তারপর দেখো কি বলছে, একক সিজিএস পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক মো সেমি ইনভার্স, কেন 1/ওহমকে মো বলছে আর সেমি নিচে ছিল তাই ইনভার্স হয়ে গেল। আর এসআই পদ্ধতিতে মো মিটার ইনভার্স, মো মানে ওহম, 1/ওহমকে মো বলছে আর 1/মিটারকে মিটার ইনভার্স। তবে সিমেন্স মিটার ইনভার্সও এই এককটিও ব্যবহৃত হয়। এটা কিসে? এটা এসআইতে, এগুলো মুখস্থ রাখবে। তারপরে দেখো এখানে কিছু বলে দিয়েছে যে কয়েকটি রোধাঙ্কের সারণী, এটা যদি মুখস্থ করতে চাও মুখস্থ করে রেখো, না হলে কোনো অসুবিধা নেই, কোনো দরকার নেই। তো রূপার রোধাঙ্ক কত, এটা তামার রোধাঙ্ক, এটা অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক, এটা ওহম মিটারে সব বলে দিয়েছে, হ্যাঁ পারদ এগুলো সব বলে দিয়েছে। ম্যাঙ্গানিন, তারপর কনস্ট্যান্টন, নাইক্রোম, জার্মেনিয়াম, সিলিকন, হিরে, কাঁচ, এদের রোধাঙ্ক বলে দিয়েছে। এই ছকটা স্ক্রিনশট নিয়ে রেখো, দিয়ে পারলে মুখস্থ করে রেখো, ঠিক আছে? আর যদি মুখস্থ না থাকে দরকার নেই, কিছুটা মুখস্থ করে রেখো, রূপা, তামা, অ্যালুমিনিয়াম কটা মুখস্থ করে রেখো, ঠিক আছে? অসুবিধা নেই, একটু দেখে রেখো, ঠিক আছে? তারপর একটু দেখে নাও কি বলছে এখানে, বলছে যে জেনে রেখো যে উষ্ণতা বাড়ালে কয়েকটি সংকর ধাতু যেমন ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টন ইত্যাদির রোধ খুব অল্প বৃদ্ধি পায় উষ্ণতা বাড়ালে। এ কারণে প্রমাণ রোধক তৈরি করতে এইসব সংকর ধাতু ব্যবহার করা, এদের রোধ খুবই কম বাড়ে বৃদ্ধি পেলে। দেখো তড়িৎ প্রবাহ হলে এই তড়িৎ গরম হবে পরিবাহী, তো তার জন্য তাহলে এদের রোধ কিন্তু খুব কম বৃদ্ধি পায়, তার জন্য এদের প্রমাণ রোধক তৈরি করতে, মানে পরীক্ষাগারের যে রোধ তৈরি করতে হয়, প্রমাণ রোধক যেগুলো লাগে পরীক্ষার জন্য, সেইগুলোতে এসব ধাতু দিয়ে ব্যবহার করা হয়। রোধাঙ্কের মান পরিবাহী তারের দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, পরিবাহীর উপাদান ও উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে রোধাঙ্কের মান কার উপর নির্ভর করে? পরিবাহীর উপাদান আর উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে? রোধাঙ্কের মান, রোধ নয় কিন্তু রোধাঙ্কের মান, বোঝা গেছে? রোধাঙ্ক আলাদা, রোধ আলাদা, রোধাঙ্কটা আলাদা, রোধটা আলাদা, মনে থাকবে? বেশ, তো এর জন্য এগুলো একটু আলাদা, তো কারণ ওটা একক দৈর্ঘ্য, একক ক্ষেত্রফল। এইটুকু পর্যন্ত তোমাদের পড়া থাকলো আজকে, এটুকু থাকলো, মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করে এটা কী করবে, খাতায় লিখে ফেলবে ঝট করে, মুখস্থ করে প্রত্যেকটা লাইন যদি পড়া থাকে আস্তে আস্তে প্রথমে একটু খটামটো লাগবে, তারপর পড়তে পড়তেই জিনিসটা সহজ হয়। ওই যে বললাম কঠিন প্রথমে সবার কাছে লাগে, কিছু মানুষ থাকে কি আগেই ভয় পেয়ে গিয়ে পালিয়ে যাবে আর আসবে না ফিরে, তো সেগুলো সাহসীর পর্যায়ে পড়লো না। আর বাকি যারা রইলো তারা পড়ে থাকলো, তাদেরও ভয় লেগেছে কিন্তু তারা একদম এটাকে করেই যাবে, এরকম একটা ব্যাপার, সাহসী, এরাই হচ্ছে আসল বীর যোদ্ধা তারা। তো তারপর সেটাকে মন দিয়ে পড়াশোনা করে তৈরি করে নেয়। তো বীর যোদ্ধা অবশ্যই, তো এবারে আমরা কাদেরকে পছন্দ করি, অলস ভীতু নাকি বীর যোদ্ধা সাহসী পরিশ্রমীদের? নিজেরা উত্তর জানো এর, তো সেই হিসেবে নিজেরা একটু দেখবে, নিজেরা যাকে পছন্দ করছো অবশ্যই নিজেরা চাইবে আমরাও সেই রকমই হই, তাই না? তো তার জন্য মন দিয়ে পড়াশোনা করে অবশ্যই এগুলো লিখে ফেলবে, ঠিক আছে? বেশ, এটুকু পর্যন্ত পড়া থাকলো। আজকে বোধহয় 8 নম্বর ক্লাস হলো চলতরিতের, তাই না? অল্প অল্প করে পড়া দিচ্ছি বলে 8 নম্বর ক্লাস মনে হচ্ছে, আর নাহলে অনেক হয়ে যেত। তো ঠিক আছে, আজকেই বোধহয় একটু বেশি পড়া দেওয়া হলো, প্রায়
প্রায় 2 পাতার কাছাকাছি, তো অসুবিধা নেই। অনেক দিন ক্লাস হয়নি তোমাদের, প্রায় 2 দিন, হ্যাঁ 2 দিন। তার কারণ তখন আমি একটু জীবনবিজ্ঞান পড়াচ্ছিলাম। তোমাদের তো জানো এই জীবনবিজ্ঞানের বেশ বংশগতিবিদ্যা হচ্ছে 2খানা ক্লাস হয়েছে, তো একটু পড়তে থেকো, ওটাও করতে থেকো একটু, ঠিক আছে? ওটার জন্য এটা একটু কমে যাচ্ছে, তো ঠিক আছে, ওটাও পড়তে থেকো, এটাও করতে থেকো, হ্যাঁ। তার কারণ যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কী হবে, প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে পারবে। আর যত রিভিশন দেবে না, তত জিনিসগুলো আরও সহজ মনে হবে, আরও মনে হবে যেন নতুন নতুন কিছু শিখলাম, নতুন শব্দ শিখলাম, এরকম অনেক কিছু মনে হবে। তো তার জন্য ওইটাও একটু করতে থেকো, ঠিক আছে? জীবনবিজ্ঞান যার যতদূর হয়েছে ঠিক আছে, বংশগতিবিদ্যা যেহেতু নতুন ক্লাস শুরু হয়েছে, তো সেটা করতে থাকো। প্রথম থেকে করলে কী হবে, বেশ একটা ভালো লাগবে, ঠিক আছে? বেশ, আজকে এটুকুই থাকলো, পড়াগুলো তৈরি করে রেখো, ঠিক আছে।